হ্যালো। আম আজকে আপনাদের সবাইকে স্বাগতম মগজের মাস্তুল গ্রুপে। মগজের মাস্তুল গ্রুপের আজকের লাইভ সেশনে আমরা আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সেট ও ফাংশন। সেট ও ফাংশনের আলোচনা, এবং এটি হচ্ছে নবম দশম শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায়। সেট ও ফাংশন নামে একটি চ্যাপ্টার ওখানে আছে। এই চ্যাপ্টারটি আমরা আজকে করব। তো আমি আমার আলোচনা শুরু করছি। প্রথম থেকেই শুরু করবো, আমরা একেবারে বেসিক লেভেল থেকে শুরু করে আমাদের যে নবম দশম শ্রেণীর বা এসএসসি পরীক্ষায় যে প্রশ্নগুলো কিভাবে আসবে, সেগুলো কিভাবে সলভ করা যাবে, সেই বিষয়টি নিয়ে আমি সম্পূর্ণ আলোচনা করব। তো প্রথমে যে বিষয়টি আমি বলতে চাই সেটি হচ্ছে, আগে সেট ও ফাংশন আলোচনায় আমাদের প্রথমে আলোচনা করতে হবে সেটের আলোচনা শেষ হবে, তারপরে আমরা ফাংশনের আলোচনা শুরু করব। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সেট ও ফাংশন। আমি সেট ও ফাংশনের এই আলোচনাটা আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে আলোচনা আছে সেট। সেট কি? সেট হচ্ছে কোনো কয়েকটি জিনিসের সমারোহ, কয়েকটি একই জাতীয় জিনিসের সমারোহ, অথবা সেট হচ্ছে এমন কয়েকটি জিনিসের সংগ্রহ যেটার ভিতর আপনার সবগুলোর একটি সাধারণ বৈশিষ্ট্য বজায় থাকবে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ ক্রিকেটের পঞ্চপাণ্ডবের সেট। সেখানে আপনারা দেখতে পাচ্ছেন সাকিব, তামিম, মুশফিক, মাশরাফি, মাহমুদুর। এই পঞ্চপাণ্ডবদেরকে আমরা চিনি। তাহলে আপনি দেখতে পাচ্ছেন এখানে সেটের ভিতর আছে সাকিব, তামিম, মুশফিক, মাশরাফি, মাহমুদুর। কিন্তু আপনাকে তো জানতে হবে যে এটা আছে, কিন্তু এদের মধ্যে সম্পর্কটা কি? সম্পর্ক হচ্ছে তারা সবাই বাংলাদেশ জাতীয় দলে খেলে, এটাই হচ্ছে তাদের মধ্যে সাধারণ সম্পর্ক। এই কারণেই এটাকে আমরা সেট সেট নাম সেটটার নাম অভিহিত করতে পারবো। তবে আপনারা দেখবেন আসলে সেট কি। এবার আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা আলোচনায় আজকে মূলত এখানে আমরা আলোচনায় ছিলাম বাংলাদেশ ক্রিকেটের পঞ্চপাণ্ডবের সেট, সাকিব, তামিম, মুশফিক, মাশরাফি, মাহমুদুর, এদের কথা দেখলাম। তবে আপনি দেখুন যে সেট আসলে কি। সেট কি সে সম্বন্ধে আপনার ধারণা হয়ে গেল। এখন আপনাকে বুঝতে হবে যে সেট তো আমরা বুঝলাম, আচ্ছা খুব ভালো কথা, কিন্তু সেটের উপাদানগুলো সেগুলো কিভাবে বুঝবো? আপনি দেখেন এখানে একটা সেট যখন লেখা হয় তখন সেটটা দ্বিতীয় বন্ধনীর মধ্যে লেখা হয়, দ্বিতীয় বন্ধনীর মাঝে, সেকেন্ড ব্র্যাকেটের মাঝে হয়, সেকেন্ড ব্র্যাকেটের মাঝে লেখা হয়, এবং এর উপাদান যেগুলো থাকে উপাদানগুলোকে আলাদা আলাদা করে চিহ্নিত করা হয়। উপাদানগুলোকে আমরা আলাদা আলাদা করে চিহ্নিত করার জন্য এখানে প্রতিটি শেষে কমা দেওয়া হয়, এবং এভাবেই উপাদানগুলোকে আলাদা করা হয়। তবে এখানে বাংলাদেশ ক্রিকেটের পঞ্চপাণ্ডব সেটে আমরা দেখলাম এগুলোর উপাদানগুলো হচ্ছে সাকিব, তামিম, মুশফিক, মাশরাফি, মাহমুদুল্লাহ। আমরা দেখলাম। এবার আমরা আসি সেট প্রকাশের পদ্ধতি।
সেট প্রকাশের পদ্ধতি আলোচনা করতে গেলে আপনাদেরকে যেটা আলোচনা করতে হবে হচ্ছে সেটটাকে মূলত দুইভাবে প্রকাশ করা যায়। সেটটাকে কয় ভাগে প্রকাশ করা যায়? সেটটাকে দুইভাবে প্রকাশ করা যায়, যার মধ্যে প্রথম যে পদ্ধতি সেটিকে আমরা বলছি হচ্ছে, এটি হচ্ছে আমাদের, এটাকে বলা হচ্ছে তালিকা পদ্ধতি। প্রথম যে পদ্ধতিটি আমরা দেখলাম এটাকে তালিকা পদ্ধতি বলা হচ্ছে। প্রথম যে পদ্ধতিটি আমরা দেখলাম সেটাকে বলা হচ্ছে তালিকা পদ্ধতি। আমরা একটু দেখি। হ্যালো। আচ্ছা, আমরা চলে আসলাম আমাদের স্ক্রিনে। এবার আমরা দেখব, আপনারা জানেন আমাদের সেট, আমরা দেখলাম এখানে সেট কাকে বলে, সেটকে কিভাবে প্রকাশ করা হয় সেটা দেখলাম। এবার সেট প্রকাশের আমরা আরো দুইটা পদ্ধতি দেখব, যেখানে প্রথম পদ্ধতিকে বলা হচ্ছে তালিকা পদ্ধতি। প্রথম পদ্ধতি যেটি সেটিকে বলা হচ্ছে তালিকা পদ্ধতি। তালিকা পদ্ধতি, এটা হচ্ছে আমাদের তালিকা পদ্ধতি। এখানে আপনি দেখবেন তালিকা পদ্ধতিতে সেটগুলোকে আমরা কিভাবে রাখা হয় সেটা আমরা মোটামুটি কম বেশি সবাই জানি। যাদের সম্পর্কে একটু ধারণা আছে তারা সবাই বলতে পারবে। যেখানে তালিকা পদ্ধতিতে সেটের উপাদানগুলোকে কমা দিয়ে আলাদা করা হয়, এরপর হচ্ছে এগুলোকে রাখা হয়, কমা দিয়ে আলাদা করে পৃথক করে রাখা হয় এবং এটাকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখা হয়। এরপর আমরা আসবো সেট গঠন পদ্ধতি। সেট গঠন পদ্ধতিতে কিভাবে আপনি সেটকে প্রকাশ করবেন সেটা দেখেন। সেট গঠন পদ্ধতিতে একটি চলকের মাধ্যমে সেটটাকে প্রকাশ করা হয় এবং কিছু কন্ডিশন গুলো
কন্ডিশন গুলো যেভাবে ফুলফিল করে কিনা একটা সেট, সেটার উপরে ডিপেন্ড করবে একটা সেটের আপনার ওই সেটটার তালিকা পদ্ধতি কি হবে, অথবা সেটা আপনি সেট গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতি নেবে সেটা কিভাবে হবে সেটা দেখায়। এখানে দেখেন, এখানে আমি বলছি যে এক্স মানে যে আপনি চিহ্নটা কোণের মতো দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে গিয়ে যেন, এটাকে বলা হয় যেন অর অ্যাজ ইফ। এক্স যেন এক্স পঞ্চপাণ্ডবের নাম। আমি এখানে তাহলে আমার এক্স এর মানে সেটটা হবে এমন একটা সেট যেটা হচ্ছে এক্স দ্বারা ডিনোট করা হবে, এবং এই এক্সটা হবে কি, এক্সটা হচ্ছে পঞ্চপাণ্ডবের নাম। পঞ্চপাণ্ডবের মধ্যে যারা আছে তাদের নামটা এখানে অন্তর্ভুক্ত হবে। দেখলাম যে সেটটা দুইভাবে প্রকাশ করা যায়, একটা প্রকাশ করা যায় তালিকা পদ্ধতিতে, আর একটা প্রকাশ করা যায় সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করা যায়। এবার আসুন, এবার আমরা যাব আমাদের পরবর্তী স্লাইডে। দেখেন, এবার আপনি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটি হচ্ছে সার্বিক সেট। আমার কাছে এখানে দুটো সেট আছে, একটা সেট হচ্ছে এ, একটা সেট হচ্ছে বি। এখন আমি প্রথম সেটের উপাদান হচ্ছে 1 2 3 4 5 6 7 8, মানে হচ্ছে 1 থেকে 8 পর্যন্ত আমার এখানে উপাদানগুলো আছে। এরপর সেট বি তে যখন আমি একটু খেয়াল করব তখন দেখব যে সেট বি তে আমাদের আছে 2 4 এবং 6, 2 4 6। এখন আপনি খেয়াল করেন সেট বি তে যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলো অলরেডি আপনার সেট এ তে আছে কিনা। আপনি দেখবেন হ্যাঁ আছে। এই যে আপনি 2 দেখছেন, 2টা আপনার এখানেও আছে, এখানেও আছে। 2টা কোথায় আছে? এখানেও আছে, এখানেও আছে। সেট এ তেও আছে, সেট বি তেও আছে। 4 আছে, 4 সেট এ তেও আছে, 4 সেট বি তেও আছে। 6 আছে, 6 সেট এ তেও আছে, 6 সেট বি তেও আছে। এবার দেখেন, তাহলে আপনি এক্ষেত্রে বড় সেট যেটি হবে সেটিকে আমরা বলবো সার্বিক সেট। সার্বিক সেট মানে কি? এমন একটা সেট যে সেটটা থেকে অন্য সেট গুলো মানে আলোচনাধীন অন্য সেট গুলোকে বের করা হয়, সেই সেটটাকে বলা হচ্ছে সার্বিক সেট। আপনি দেখেন, আমরা যদি এখানে একটু বলতে চাই তাহলে এটা হচ্ছে সার্বিক সেটের উপসেট। বিটা হচ্ছে মূলত সার্বিক সেটের উপসেট। উপসেট কি সেটা আমরা একটু পরে জানবো, কারণ এরপর আমরা জানি শুধু, যেমন এখান থেকে আমি কিন্তু আরো একটা সেট আমরা বানাতে পারি, বা আরো অনেকগুলো সেট বানানো সম্ভব আসলে, কারণ এখানে যে উপাদানগুলো আছে বা ভুক্তিগুলো আছে সেই যত উপসেট আছে সে সবগুলোর মধ্যে এখানে আনা সম্ভব। তো আমি আরো একটা সেট লিখছি এখানে সি। সেট সি এর ক্ষেত্রে আপনি দেখেন, আমি যদি এটাকে দেখেন, আমি যদি এখানে নিই 1 3 5 7, 1 3 5 7, এটাও কিন্তু একটা সেট হয়ে গেল। দেখেন এ সেটটা যদি আপনি একটু খেয়াল করে দেখেন তাহলে দেখবেন যে এ সেটটাও কিন্তু আপনার এ সেটের উপসেট। কারণ কি? কারণ এ সেটের যে উপাদানগুলো আছে সেগুলো কিন্তু অলরেডি এখানেও আছে। এই ধরনের কয়েকটা সেটের মধ্যে যে সেটটিতে অন্য সেটগুলোর উপাদানগুলো থাকবে সেই সেটটাকে বলা হবে হচ্ছে সার্বিক সেট। সেই সেটটাকে বলা হবে সার্বিক সেট। তাহলে সার্বিক সেট কি আমরা ভালোভাবে বুঝলাম। আহ সম্পর্কে আশা করি আর কোনো প্রশ্ন থাকবে না সার্বিক সেট চিনতে। এরপর আমরা চলে যাব আমাদের পরবর্তী স্লাইডে। এবার আমরা আসি আরো এক ধরনের সেট, যেগুলো হচ্ছে যেটাকে বলা হয় হচ্ছে পূরক সেট। আসলে আমরা একটু খেয়াল করি, এখানে সার্বিক সেট দেওয়া আছে ইউ। সার্বিক সেট ইউ দেওয়া আছে, যেটার উপাদানটা 1 থেকে 8 পর্যন্ত রাখলাম। সেট একটি সেট দেওয়া আছে আমার কাছে এ, সেট এর উপাদান হচ্ছে 2 4 6। এখন দেখেন এই পূরক সেটটা কিভাবে হবে, সেট এ এর পূরক সেটটা কিভাবে হবে সেটা একটু খেয়াল করেন। যেমন এই পূরক সেটটি কিন্তু আপনি এ প্রাইম দিয়ে প্রকাশ করতে পারেন, অথবা আপনি এটার উপর একটা চি দেওয়া হয়, এটাকে একটা এসি দিয়ে প্রকাশ করতে পারেন, অথবা এ প্রাইম দিয়ে প্রকাশ করতে পারেন। যেভাবে আপনার ইচ্ছা আপনি সেভাবে প্রকাশ করবেন। এ প্রাইম। আচ্ছা, এখন দেখেন আমার দুইটা সেট এখানে আছে। এখন প্রথমটা হচ্ছে সার্বিক সেট এবং দ্বিতীয়টা হচ্ছে যে কোনো সেট এ। এখন আমি যদি এ সেটের পূরক সেট বের করতে চাই তাহলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে সার্বিক সেট থেকে এ সেটটাকে বাদ দিতে হবে। সার্বিক সেট থেকে যদি আমি এ সেটটাকে বাদ দিয়ে দিই বা এ সেটের উপাদানগুলোকে বাদ দিয়ে দিই তাহলে যে সেটটা পাবো সেটি হচ্ছে আমার পূরক সেট। তাহলে সার্বিক সেটকে যদি আমি কোনো একটা আলোচনাধীন সেট বাদ দিয়ে দিই তাহলে যে সেটটা পাবো এটাই হচ্ছে ওই সেটের আলোচনাধীন সেটটির পূরক সেট। এখানে আমরা দেখি এটা কি হয়। এ প্রাইম আমরা যদি দিই তবে এখানে আপনি দেখেন, এখানে আমার 1 বাদ যাবে, সরি এখানে আমার 2 বাদ যাবে, 2 বাদ আছে 1 থাকবে। এরপর দেখেন আমার এখানে 4 বাদ যাবে, তাহলে 3 তো আছে, 3 রইল। এরপর দেখেন
এখানে আমার 6 বাদ যাবে, 5 তো আছে, তবে আমি 5 লিখলাম। এরপর 7 আছে, এরপর হচ্ছে আমার 8 আছে। এটাই হচ্ছে আমার এ সেটের পূরক সেট। তাহলে পূরক সেট কি? পূরক সেট হবে কোন একটা সার্বিক সেট থেকে যদি আমি আবশ্যনাধীন কোন একটা সেটকে বাদ দিয়ে দিই, তাহলে যে সেটটাকে আমি বাদ দিয়ে দিব ওই সেটের পূরক সেট হবে ওইটা, যে নতুন যে সেটটা হবে সেটা। তাহলে পূরক সেট কি? পূরক সেট হচ্ছে সার্বিক সেট থেকে একটা সেটকে বাদ দিলে ওই সেটের ওই ওই যে সেটটা আমরা পাবো নতুন, সেই সেটটাকেই বলা হচ্ছে ওই সেটের পূরক সেট। এটা ক্লিয়ার? এরপর আমরা পরবর্তী আলোচনা যেতে পারি। এবার আসেন সবচেয়ে যে সেট গুলোর জন্য খুবই মানে বেশি ব্যবহৃত হবে, বা আপনারা যখন অঙ্ক করতে যাবেন এই অধ্যায়ের বা এই অনুশীলনীর, তখন দেখবেন যে আপনাদের এই সেট গুলো বেশিরভাগ লাগবে। যে সেট গুলো এখানে দেওয়া আছে, প্রথমটি হচ্ছে আপনার সংযোগ সেট। প্রথমটি কি সেট? সংযোগ সেট। সংযোগ সেট কি? সেট হচ্ছে, সেটা আমি বলছি। তার আগে আপনি দেখেন এখানে আমাদের দুটো সেট দেওয়া আছে, একটা হচ্ছে সেট এ আর একটা হচ্ছে সেট বি। সংযোগ সেট এমন সেটকে বোঝানো হয় যাতে আপনার কমন আনকমন সব থাকবে। কমন আনকমন সব থাকবে, এটার মানে কি? মানে আমি বুঝাবো। তবে তার আগে আপনি একটু জেনে রাখুন যে সেট বলতে আসলে কি বোঝায়। সেটে শুধু কমন উপাদানগুলো থাকবে, আর কমন আনকমন সব থাকবে সংযোগ সেটে। এখন দেখি আর এই আপনার প্রথমে সংযোগ সেট। সংযোগ সেটটাকে এভাবে দুইটা সেটের মাঝখানে এভাবে দিয়ে একটা চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়, যেটা ইউ এর মতো দেখতে, এরকম একটা চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। এখন আমি যদি সংযোগ অথবা সেট আপনি যে সেটের কথাই বলুন, এই দুই ধরনের সেট মূলত আপনার দুইটা বা তিনটা বা চারটা, মানে দুই বা দুইয়ের অধিক সেটের ক্ষেত্রেই সংযোগ সেট সম্ভব বা সেট সম্ভব। আমরা এখানে সর্বনিম্ন হিসেবে দুইটা নিলাম। দুইটার প্রথম সেটটা আমার এ, আমি যদি এটাকে বলতে চাই তাহলে এটা হবে আমার এ, এটা হবে আমার বি। এখন এটাকে বলা হয় মূলত এ কাফ বি। কাফ বি যদি আপনি না বলতে চান তাহলে আপনি অন্যভাবে বলতে পারেন, যেমন এটার মূল নাম যেটা, সেটা হচ্ছে আপনার এ ইউনিয়ন বি বলতে পারেন। এ ইউনিয়ন বি বলতে পারেন, এই ইউনিয়ন বিও বলতে পারেন, বা এই কাফ বি বলতে পারেন, যেটা ইচ্ছে। তাহলে এই কাফ বি এর উপাদান কোনগুলো হবে আপনি একটু দেখুন। এই কাফ বি মানে হচ্ছে কি এ থেকে বি সেটের একটা সংযোগ সেট। এর উপাদানগুলো দেখুন। উপাদানগুলো যদি আমরা খেয়াল করি, তাহলে আপনি দেখেন ওয়ান কি এখানে সেট বি তে আছে? ওয়ান সেট এ তে আছে, শুধু সেট বি তে নাই। তাহলে আমরা জানলাম কমন আনকমন সব থাকবে। তার মানে যে কমন আছে সেটাকেও আমরা রাখবো, তার মানে আমি ওয়ান কে রাখলাম। টু টু সেট এ তেও আছে, সেট বি তেও আছে। তবে আমরা দেখলাম যে এটা কমন, তাহলে কমনটাও আমাদেরকে রাখতে হবে, আমরা রাখলাম কমনটা। এরপরে দেখুন থ্রি কিন্তু সেট বিতে নাই, কিন্তু সেট এতে আছে, আনকমন। আনকমনটাও আমাকে রাখতে হবে, রাখলাম। এরপরে দেখুন সেটের উপাদান ফোর কিন্তু এখানে আছে, এখানেও আছে। ফোর এতে আছে, বিতে আছে, আমি ফোর কে রাখতে হবে, যেহেতু এটা কমন গুলো রাখবো, আনকমন গুলো রাখবো। এরপরে আসেন ফাইভ কিন্তু দুইটাতে নাই, তা ফাইভ রাখ। এরপরে আসেন আপনার সিক্স কিন্তু এটাতেও আছে, এটাতেও আছে, তাহলে সিক্সটাকে আমি রাখলাম। এরপরে আসেন আপনার সেভেন কিন্তু বি সেটে নাই, কিন্তু এ সেটে আছে। আমি জানি আমার কমন ভাবে আমাকে রাখতে হবে, সেহেতু সেভেন রাখলাম। এরপরে এইট কি এ সেটে আছে? এ সেটে নাই, তাও রাখলাম, কারণ হচ্ছে আমার সবগুলোকেই রাখতে হবে। এবার দেখুন আমার এখানে এ সেটের সবগুলো উপাদান আমি রাখলাম, কিন্তু বি সেটে দেখেন আমার 10 এবং 12, এটা কিন্তু আমার অতিরিক্ত দুইটা সংখ্যা আসছে। আমাকে এইগুলোকেও কেন রাখতে হবে? কারণ দুটার ভিতর কমন থাকলে সেটাকেও রাখতে হবে, দুটার ভিতর কমন না থাকলেও সেটাকে রাখতে হবে। এটা হচ্ছে আপনার সংযোগ সেটের বৈশিষ্ট্য। সে কারণে আমি এখানে 10 কেও রাখবো, 12 কেও রাখবো। এটি হচ্ছে আমার মূলত এ কাফ সংযোগ সেট, যেটা বলেন আপনি এ ইউনিয়ন বি বলতে পারেন। এই ইউনিয়ন বি, এটাই হচ্ছে সেটটির মূলত আনসার। এভাবে করে আপনি খুব সহজে আপনি ইউনিয়ন সেট বা সংযোগ সেট কিন্তু বের করে ফেলতে পারেন। এবার আমরা আসি, ইউনিয়ন তো আমাদের গেল, এবার আমরা আসি সেটটা কিভাবে আমরা বের করতে পারি। আপনি দেখেন সেটে এখানে কি লেখা আছে, সেটে শুধু কমন উপাদানগুলো নেওয়া হবে। তবে আমরা একটু দেখি সেট কিভাবে আমরা করতে পারি।
আমরা যদি সেট ক্ষেত্রে দেখি একটু, তবে আমরা দেখব এখানে দেখেন সেট এ, সেট আমরা দেখছি, আমরা এতক্ষণ দেখেছি সংযোগ সেটটাকে প্রকাশ করা হয় এরকম একটা চিহ্ন দিয়ে, যেটা দেখতে ইউ এর মতো। আপনি যদি এখন সেটটাকে করতে চান, মানে প্রকাশ করতে চান, আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে উল্টা ইউ, উল্টা ইউ, উল্টা ইউ দিতে হবে, উল্টা ইউ। অর্থাৎ আমরা প্রথমটা হচ্ছে ইউ এর মতো দেখতে, এটা কিন্তু উল্টা ইউ, ইউটাকে জাস্ট উল্টাই দিবেন। ওইটা দেওয়ার পরে কিন্তু আপনি সেটটা পাবেন। তাহলে সেটটাকে প্রকাশ করা হয় এটা দিয়ে। এটাকে আপনি বলতে পারেন এ ক্যাপ বি, অথবা পারেন এ ইন্টারসেকশন বি, এটাও বলতে পারেন। এ ইন্টারসেকশন বি এ বলতে পারেন, বা এ ক্যাপ বি এ বলতে পারেন, যেটা আপনার ইচ্ছে সেটা বলবেন। এখন দেখেন এ সেটের কোনগুলো হবে। এ সেটের উপাদান হবে আপনার, আমার কাছে যে দুইটা সেট আছে সেগুলোর কমন শুধু উপাদানগুলি হবে। তবে কমন উপাদান যদি আমি খুঁজি, তাহলে দেখেন ওয়ান কিন্তু আমার দুইটাতে না, ওয়ানকে আমি রাখতে পারবো না। টু কিন্তু আমার দুইটাতেই আছে, টু কিন্তু আমার দুইটাতেই আছে, তার মানে আমি টু কে রাখতে পারবো, কারণ টু। এরপরে দেখেন থ্রি, থ্রি কিন্তু দুইটাতে নাই, এতে আছে বিতে নাই, তবে থ্রিটাকে আমি কিন্তু রাখতে পারতেছি না, তবে আমি থ্রি রাখবো না। ফোর, ফোর কিন্তু দুইটাতেই আছে, দেখেন ফোর প্রথমটাতেও আছে, ফোর দ্বিতীয়টাতেও আছে, তবে আমি রাখবো, ফোর কে রাখতে হবে। এরপরে দেখেন আমার আছে ফাইভ, ফাইভ কিন্তু দুইটাতে নাই, এতে আছে বাট বিতে নাই। সিক্স, সিক্স কিন্তু দুইটাতে আছে, দেখেন এতেও আছে বিতেও আছে, তার মানে রাখতে হবে সিক্স। এরপর দেখেন আমার সেভেন, সেভেন কিন্তু দুইটাতে নাই। এইট, এইটও কিন্তু দুইটাতে নাই। টেন, টেনও কিন্তু দুইটাতে নাই। টুয়েলভ, টুয়েলভও কিন্তু দুইটাতে নাই। তার মানে কি? তার মানে হচ্ছে আমার যে সেটের উপাদানগুলো আমি এতক্ষণ চাইলাম, এগুলো আমি পেয়ে গেলাম। তাহলে আমার এ ইন্টারসেকশন বি বা এ ক্যাপ বি সেটটির বা সেটটির তাহলে উপাদান কোনগুলো হবে? 2, 4 এবং 6। এখানে দেখেন শুধু কমন গুলোই আসছে। তাহলে দুইটা সেটের মধ্যে যদি কমন উপাদান থাকে, সেই কমন উপাদানগুলো যে সেটটা গঠিত হয় সেটাকে আমরা বলি সেট, সেট বা ইন্টারসেকশন। আর যে দুইটা সেটের মধ্যে কমন আনকমন সবগুলো উপাদান নিয়ে যদি আমরা একটা সেট গঠন করি, তখন সংযোগ সেট। আশা করি সংযোগ সেট কি, সংযোগ সেট এবং সেট সেট। এবার আমরা আমাদের নেক্সট স্লাইডে যাব। আসেন ক্রমজোড়। ক্রমজোড় কি জিনিস? ক্রমজোড় হচ্ছে এমন একটা জিনিস যেটাকে আপনি এভাবে লেখা হয়। এখন আপনি যেভাবে দেখছেন, যেটা ক্রমজোড়ে সবসময় আপনার দুইটা উপাদান থাকতে পারে বা এর বেশি থাকতে পারে। জোড় যেহেতু বলছি, তার মানে দুটো উপাদান থাকবে। আপনি খেয়াল করে দেখবেন এখানে ক্রমজোড় হিসেবে আমি যে দুইটা লিখলাম, এক্স ওয়াই এবং এ বি, এখানে যদি খেয়াল করেন আপনি দেখবেন কি এক্স ওয়াই এক্স কমা ওয়াই কমা বি। এখন এটার একটা সাধারণ বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্যটা কি? আপনি যদি এরকম কোন ক্রমজোড় কোথাও দেখেন, তবে আপনি মুখ চোখ বন্ধ করে আপনি যেটা লিখতে পারবেন হচ্ছে, আপনি এক্স সমান লিখতে পারবেন, এক্স সমান লিখতে পারবেন এ, ওয়াই সমান লিখতে পারবেন বি। এটা সব সময়ের জন্য সত্য। অর্থাৎ কোন একটা ক্রমজোড় যখন আপনি দেখবেন, সেই ক্রমজোড়ের প্রথম উপাদান এবং তারপর সমান দিয়ে যে উপাদানটি লেখা হয়, প্রথমে প্রথম উপাদান সমান দ্বিতীয় এবং আপনার দ্বিতীয়টি উপাদান, এক্ষেত্রে দ্বিতীয়টা, এটারও দ্বিতীয়টা উপাদান, সেগুলো সমান হবে। ক্রমজোড় প্রথম উপাদান সমান সমান। ক্রমজোড় কি আমরা তাহলে বুঝলাম। এই ক্রমজোড়টা আমাদের লাগবে, বিশেষ করে আমরা যখন ফাংশন বুঝতে যাব, তখন হচ্ছে এই ক্রমজোড়টা একটু আমাদের জন্য হেল্পফুল হবে। ক্রমজোড় কিভাবে লেখা হয় সেটা আমরা জেনে রাখলাম। আসি আমাদের নেক্সট স্লাইডে। সবচেয়ে মাচ এওয়েটেড যেটি, সেটি হচ্ছে ভেন চিত্র। ভেন চিত্র বোঝার জন্য আমি এখানে একটা খুবই হাস্যকর একটা জিনিস ব্যবহার করলাম। যদি এটা ব্যবহার করাটা তারপরেও মানে আপনাদের ছাত্রদের বোঝার জন্য আসলে যাতে সুবিধা হয় সেই কারণে এটি ব্যবহার করলাম। এটি হচ্ছে টিপিক্যাল বাংলা ঈদ নাটক ইন নাটশেল। অর্থাৎ বাংলা ঈদ নাটকে কি থাকে একটু দেখুন। অপূর্ব থাকবে, নিশো থাকবে, নিশোর স্বাস্থ্যবান ভাই ব্রাদার থাকবে, মেহজাবিন থাকবে, তার নির্দিষ্ট থাকবে। এখন দেখেন অপূর্ব এবং নিশো, অপূর্বের সাথেও মেহজাবিন নাটক করতে পারে, নিশাতে মেহজাবিন নাটক করতে পারে। তার মানে মেহজাবিন কমন, সে কারণে মেহজাবিনকে এই অঞ্চলে রাখা হয়েছে, এই অঞ্চলের ভিতরে রাখা হয়েছে। এই যে আমি যেটা দাগ দিয়ে রাখলাম, মেহজাবিনকে এখানে রাখা হয়েছে। এবার দেখেন তানজিন তিশা
তানজিন তিশা নিশোর সাথেও নাটক করতে পারে, বা নিশোর ভাই ব্রাদার যারা আছে তাদের সাথেও নাটক করতে পারে। এই কারণে এটাকে আমরা এখানে কমন হিসেবে রাখলাম। এবার দেখেন, তাহলে আমাদের এটা কি, এটাকে যদি আমরা এ সেট ধরি, বা এটাকে যদি অপূর্ব সেট ধরি, এটাকে যদি এন সেট ধরি বা নিশো সেট ধরি, এটাকে যদি ব্রাদার বা ভাই সেট ধরি, দেখেন এ, এই যে আমরা মেজামিনের যে সেটটা পাবো সেটা মূলত হচ্ছে আমার এ ক্যাপ বি। দেখেন ক্যাপ বি মানে কি শুধু কমন উপাদান করে থাকবে। তাহলে মেজামিনের সেটটাকে আমরা দেখলাম যেটা মূলত হচ্ছে আপনার অপূর্ব এবং নিশোর কমন সেট, যেটাকে আমরা এ ক্যাপ বি দিয়ে প্রকাশ করতে পারি। একইভাবে তানজিন তিশার ক্ষেত্রে আপনি যদি দেখেন তাহলে আপনি লিখতে পারেন তানজিন তিশা হচ্ছে এন এন ক্যাপ বি, তাহলে এটা আপনি লিখতে পারবেন। তাহলে আমরা দেখলাম ভেনচিত্র কি, ভেনচিত্র হচ্ছে এমন একটি চিত্র যে চিত্রের সাথে আপনি সেট গুলোকে লিখতে পারবেন, সেটের কমন উপাদান কোনগুলো আছে সেগুলোকে বের করতে পারবেন, সেটের আনকমন উপাদান কোনগুলো আছে সেগুলোকে বের করতে পারবেন। এখন একটু খেয়াল করেন, টিপিক্যাল যে চিত্রগুলো আমরা দেখে থাকি সাধারণত, সেই ভেনচিত্রগুলোতে কিন্তু আপনার যেটা হয় সেটা হচ্ছে এরকম চার কোণে একটা বাক্স দেওয়া থাকে, এভাবে চার কোণে একটা বাক্স দেওয়া থাকে, এবং এটাকে ডিনোট করা থাকে ইউ হিসেবে। এটাকে কেন ইউ হিসেবে ডিনোট করা হয়? কারণ এই ইউটা হচ্ছে আপনার সার্বিক সেট। আপনি আপনার যে কোনো আলোচনায় যে সেট গুলোকে দেখবেন সবগুলো সেট যে সেটের উপসেট, সেই সেটটাকে বলা হচ্ছে সার্বিক সেট। ইতিপূর্বে আমরা আমাদের আগের একটা স্লাইডে দেখলাম যে সার্বিক সেট কি জিনিস, তাহলে আশা করি আপনাদের মনে আছে। এখন আপনি যদি এখান থেকে অপূর্ব সেটটা বাইর করতে চান, তাহলে আপনাকে যেটা করতে হবে, আপনি শুধু অপূর্ব যদি বের করতে চান, তাহলে অপূর্ব সেটটা যদি আমি এ ধরি, অপূর্ব সেটটা যদি বের করতে চান, তাহলে আপনাকে যা করতে হবে সেটা হচ্ছে ইউ থেকে বাদ দিতে হবে, কাকে বাদ দিতে হবে? এটা মেজামিনটাকে বাদ দিতে হবে, নিশোটাকে বাদ দিতে হবে, তার নির্দেশটাকে বাদ দিতে হবে, নিশো শাস্ত্রবান ভাই ব্রাদারদের বাদ দিতে, তখনই আপনি অপূর্বটা পাবেন। তাহলে এগুলোকে যদি একটা একটা করে ধরতে চাই, যেমন মেজারমেন্টটা যদি আমরা ধরতে চাই, তাহলে হচ্ছে এটা হচ্ছে আপনার এ ক্যাফ এন, তারপর তার নির্দেশটা ধরতে চাই এন ক্যাফ বি, যেটা আমরা ইতিপূর্বে বললাম। তাহলে এগুলোকে সবগুলোকে বাদ দিয়ে আপনি এ সেটটা পাবেন। একইভাবে আপনি যদি নিশো সেটটা বাড়াতে চান, তাহলে আপনাকে মেজারমেন্টকে বাদ দিতে হবে, অপূর্বকে বাদ দিতে হবে, তানজিন তিশাকে বাদ দিতে হবে, নিশোর স্বাস্থ্যবান ভাই ব্রাদার যারা আছে তাদেরকে বাদ দিতে হবে। কোন সেট থেকে? সার্বিক সেট থেকে, ইউ সেট থেকে বাদ দিতে হবে, তারপরে কিন্তু নিশোরটা পাবেন। একইভাবে আপনি যদি নিশোর স্বাস্থ্যবান ভাই ব্রাদারদের বাইর করতে চান, তাহলে এখানে অপূর্বকে বাদ দিতে হবে, মেজারমেন্টকে বাদ দিতে হবে, নিশোকে বাদ দিতে হবে, তানজিন তিশাকে বাদ দিতে হবে। এখন আপনি যদি মেজারমেন্টটা বের করতে চান, সেটা আমরা কিছুক্ষণ আগে দেখলাম, মেজারমেন্টটা করতে চান, তাহলে আপনি কি করতে হবে? শুধু এই যে অপূর্ব যে সেটটা আছে এবং নিশোর যে সেটটা আছে, অপূর্ব এবং নিশোর সেট, নিশোর সেটকে আপনি সেট করবেন, অর্থাৎ ইন্টারসেকশন করবেন। ইন্টারসেক্ট করে যে সেটটা পাবেন সেটি হচ্ছে আপনার মেজামিনের সেট। একইভাবে দ্বিতীয় সেটটাও নিশো এবং নিশোর স্বাস্থ্যবান ভাই ব্রাদারদের যে সেট আছে, সেই সেটটাকে আপনি সেট করে অথবা ইন্টারসেক্ট করে আপনি বের করে নিতে পারবেন। এটাই হচ্ছে ভেনসিটের সুবিধা, কারণ ভেনসিটের সাহায্যে আমরা কোন সেটগুলোকে কিভাবে বের করতে হয় সেটা বের করে ফেলতে পারি। আচ্ছা, তাহলে আমাদের এটার মাধ্যমে আমাদের সেটের আলোচনা এখানেই শেষ হলো। আশা করি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন। এবার আমরা যে আলোচনাটি করব সেটা হচ্ছে ফাংশনের আলোচনা। ফাংশন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার, কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার, এবং এটি কিন্তু আপনার শুধুমাত্র আপনার 9-10 বা এরকম না, এটি কিন্তু ইন্টারমিডিয়েট লেভেলে আছে, বা আপনি যদি এর উপরে আরো সায়েন্স নিয়ে পড়াশোনা করতে চান তখন কিন্তু আপনি ফাংশনটাকে খুব কমন একটা জিনিস হিসেবে পাবেন। তো এই সেট, তাহলে ফাংশনটা আপনার জন্য বোঝা খুবই গুরুত্বপূর্ণ। ফাংশন বোঝার জন্য আমাদেরকে প্রথমে যে জিনিসটি বুঝতে হবে সেটি হচ্ছে অন্বয়। অন্বয় কি আমাদেরকে সেটা বুঝতে হবে। অন্বয় কি? এখানে এক কথা হয়ে গেছে যে অন্বয় মানে ক্রমযোগ। অন্বয় মানে কি? ক্রমযোগ। তবে আপনি দেখবেন অন্বয় মানে ক্রমযোগ, এটা আমরা দেখলাম, ভালো কথা। ক্রমযোগ কি? ক্রমযোগ ইতিপূর্বে আপনাদেরকে আমরা দেখালাম। এই যে ক্রমযোগ, এটা আপনারা দেখেন, তাও ক্রমযোগ কি জিনিস আপনারা দেখলেন। আর অন্যয় বোঝার জন্য আমাদের ক্রমযোগ বুঝতে হবে, ক্রমযোগ আমরা বুঝে গেলাম। অন্যটাকে আর ভালোভাবে বোঝার জন্য আমি আপনাদের বইয়ের একটা অঙ্ক এখানে নিলাম, যে অঙ্কটি হচ্ছে যদি ফি সমান 2 3 কিউ, কিউ সমান 4 6, কিউ এর উপাদানগুলোর মধ্যে y = 2x সম্পর্ক বিবেচনায় থাকে, তাহলে
সংশ্লিষ্ট অন্যয় নির্ণয় করো। এখন এটা জানার জন্য আপনাকে আগে একটি জিনিস জানতে হবে, কি হচ্ছে আপনাকে জানতে হবে ক্রস এ ক্রস বি। এ ক্রস বি মানে ক্রস গুণন সম্পর্কে জানতে হবে। ক্রস গুণন জিনিসটা কি? ক্রস গুণন বা কার্তেসীয় গুণন যেটাকে বলা হয় সেটা হচ্ছে এরকম যদি আপনার কাছে দুইটা সেট থাকে, একটা সেট হচ্ছে আপনার ফি সেট আর একটা হচ্ছে কিউ সেট। আমি যদি একবার ক্রস করি তাহলে দেখবেন এগুলো প্রথমে এভাবে দিবেন, তারপরে একটা ক্রস চিহ্ন দিবেন বা গুণ চিহ্নের মতো করে একটা দিবেন, তারপরে এটাকে হবে কিউ। এই সমান সমান এটা সমান, আপনাকে প্রথমে সেট কিভাবে লিখতে হয়, সেট যে কোনো দ্বিতীয় বন্ধনীর মাধ্যমে লিখতে হয়, দ্বিতীয় বন্ধনী দিলাম। এরপর আপনি যেটা করবেন সেটা হচ্ছে এগুলোকে ক্রস গুণন করবেন। ফার্স্টে 2 এর সাথে 4 নিবেন, 2 এর সাথে আবার 6 নিবেন, তারপর 3 এর সাথে 4 নিবেন, 3 এর সাথে 6 নিবেন, 4 এর সাথে 4 নিবেন, 4 এর সাথে 6 নিবেন। সেটা নিয়ে আপনি কয়েকটা ক্রমজোট গঠন করবেন। প্রথম আমি লিখলাম এভাবে, প্রথম ক্রমজোটটা যেরকম হবে, এখানে 2 নিলাম, কমা, এখানে হবে আপনার 4 নিলাম, এটা শেষ, কমা, কমা শেষ হবে আপনার। এরপর নিলাম 2 নিলাম, তারপরে 6 নিতে হবে, 2 6। এটা কিরকম হয়ে গেল? এটাকে এখানে 6 নিতে হবে। আচ্ছা, নিলাম 6। এরপর আমার নিতে হবে 3 4 3 6, 3 4 3 4 3 6, এটা গেল। এরপর নিতে হবে 4 এরটা, 4 4 4 6। এবার আমি ব্র্যাকেটটাকে ক্লোজ করব। তাহলে দেখেন এখানে আমার ফ্রি কার্তেসীয় গুণজ কিউ, এই সেটটার ভিতর আমি কয়টা ক্রমজোট পাইলাম? আমি একটা ক্রমজোট পাইলাম, দুইটা ক্রমজোট পাইলাম, তিনটা, চারটা, পাঁচটা, 6টা ক্রমজোট পাইলাম। এই 6টা ক্রমজোটের ভিতর আমার যে অন্যটি আছে সেই অন্যটি বের করার জন্য আমাকে কি করতে হবে দেখেন। এট ফার্স্ট আমাকে মনে করতে হবে y ইকুয়ালস টু 2x। y ইকুয়ালস টু 2x বলতে কি বোঝায় সেটা বিবেচনা করতে হবে। y ইকুয়ালস টু 2x বলতে কি বোঝায় আমরা একটু আলোচনা করি। দেখুন, y ইকুয়ালস টু 2x মানে x এর মান যদি আমি যত বসাবো y এর মানটা তার দ্বিগুণ হবে। এখন আপনি যদি x এর মান 1 বসান, 1 এর দ্বিগুণ কত? 2, তাহলে y এর মানটা হবে 2। x এর মান যদি আপনি 3 বসান, y এর মানটা হবে 6। x এর মান আপনি 4 বসান, y এর মানটা হবে 8। তার মানে আপনি বুঝতে পারছেন যে আসলে কি হবে। এখন দেখেন এই সত্যটা এখানে মেনে চলে কোন কোন ক্রমজোট। আমি এখানে দেখতে পাচ্ছি x এর মান হচ্ছে আপনার 2, y এর মান হচ্ছে 4। x এর মান যদি আমি 2 নেই, x এর মান যদি আমি এখানে রিলেশনটা আমি একটু লিখি, রিলেশনটাকে সেটের ভিতরে লিখতে হয় বা অন্যটাকে একটা সেটের ভিতরে লিখতে হয়। দেখেন প্রথম কমাজোরটা আমাদের এই সত্যটা মানতেছে কিনা। প্রথম কমাজোরের ক্ষেত্রে যদি আপনি দেখেন তাহলে দেখবেন এক্সটা হচ্ছে 2, ওয়াইটা হচ্ছে আপনার কত? 4। তাহলে 2 এর দ্বিগুণ 4, 2 এর দ্বিগুণ করলে কত হয়? 4 হয়। তার মানে আমরা এটাকে নিতে পারবো, নিলাম। এরপরে দেখেন এটা দেখেন 2 6, এটা কি আসলে 2 হয়? এটা তো 2 গুণ হয় না, এটা 3 গুণ হয়ে যায়। 3 দুগুণে 6, 3 গুণ হয়ে যায়। তার মানে এটাকে আমরা নিতে পারবো না। 3 4, এটাকে কি আমরা নিতে পারবো? এটাকেও আমরা নিতে পারবো না, কারণ এটা হচ্ছে আপনার গুণ দেওয়া যায় না। আপনার এটাকে 2 গুণ তো দূরের কথা। 3 6, এটা কি 2 গুণ হয়? অবশ্যই হয়। আপনি দেখেন 3 দুগুণে 6, তার মানে আমরা 3 6 এটাকে পারতেছি।
এবার দেখেন আমি 3/6 নেওয়ার কথা বলতেছি। 3/6 3/6 নিলাম। এরপর দেখেন 4/4 যায় না, কারণ 4/4 এক গুণই থাকে। এরপর 4/6 কি হয় না, আমাদের কিছু 4/6 হইতেছে না। তার মানে আমার এই যে রিলেশনটা আমি এখন নিলাম, সেই রিলেশনের আপনার উপাদান কোনগুলো কোনগুলো হবে, সেই রিলেশন উপাদান হবে একমাত্র যে কর্মজোটগুলো সেই রিলেশনের মধ্যে থাকবে, সেটা হচ্ছে একমাত্র আপনার 2/4 এবং 3/6 এই উপাদানগুলো আমার এখানে থাকবে। তারপর আমি ব্র্যাকেটটাকে ক্লোজ করে দিচ্ছি, সেটটাকে ক্লোজ করে দিলাম। তারপর এই রিলেশনটা হচ্ছে 2/4 এবং 3/6 মাধ্যমে আমরা বুঝে গেলাম যে অন্যয় কাকে বলে। অন্যয় হচ্ছে এরকম দুইটা সেটের মাঝে এরকম একটা সম্পর্ক যেটা একটা নির্দিষ্ট সাধারণ নিয়ম মেনে চলে। সেই সাধারণ নিয়মটি এই অঙ্কের ক্ষেত্রে কি, সেটা হচ্ছে এই অঙ্কের ক্ষেত্রে হচ্ছে y = 2x, y = 2x হচ্ছে এই সাধারণ নিয়ম। এই সাধারণ নিয়মের মাধ্যমে যারা মেনে চলেছে কার্তেশীয় থেকে, তাদেরকে নিয়ে শুধুমাত্র যে সেটটি করতে হবে সেটি হচ্ছে আমার অন্যয়। তবে আমরা অন্যয় এবার আমরা চলে যাব নেক্সট স্লাইডে। ফাংশন, সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে বহু প্রতীক্ষিত যেই পড়া আমাদের, এবং আজকের এই লেকচারের সবচেয়ে গুরুত্বপূর্ণ পড়া সম্ভবত বলা যায় সেটি, যেটা হচ্ছে ফাংশন। দেখেন ফাংশন, এখানে কিছু কথা আমি লিখে দেখছি। এখানে যে কথাগুলো লিখে রেখেছি সেগুলো হচ্ছে কিতাবি ভাষা, অর্থাৎ বইয়ের ভিতরে যেভাবে লেখা থাকে সেভাবে। আপনার ভয় পাওয়ার দরকার নাই, আমি আপনাকে বিষয়টা বুঝিয়ে দিব কিছুক্ষণ পর। তবে তার আগে একটু আপনাকে এই জিনিসগুলো একটু মানে দেখে রাখতে হবে, দেখে রাখবেন। এখানে যে কথাটি বলা হয়েছে যে এক্স এর যে কোনো মানের জন্য ওয়াই এর পাওয়া যাবে, একটি মাত্র মান পাওয়া যাবে। ওয়াই কে এক্স এর ফাংশন বলা হবে। যদি এক্স এর কোন একটি মানের জন্য ওয়াই এর একটি মাত্র মান পাওয়া যায়, তখন ওয়াই কে এক্স ফাংশন বলা হবে। তবে ফাংশনকে আমরা কি দিয়ে ডিনোট করি? ফাংশনটা আমরা ওয়াই দিয়ে ডিনোট করতে পারি, অথবা ফাংশনটাকে আমরা আরেকটু এখানে যদি দেখেন তাহলে এটাকে এফ এক্স হিসেবে আপনি ডিনোট করতে পারেন। কি এফ এক্স ডিনোট করবো মানে কি, এক্স এর একটা ফাংশন হচ্ছে এফ ওয়াই, আচ্ছা এভাবে বলা যায়। তো ফাংশনটাকে আমরা ডিনোট করা শিখলাম এবং আমরা বুঝলাম যে ফাংশন কাকে বলে। এক্স এর একটি মানের জন্য ওয়াই এর একাধিক মান থাকতে পারবে না, অর্থাৎ এক্স এর মান কোন একটা মানের জন্য ওয়াই এর মান 2টে বা 3টে বা 4টে এরকম হইতে পারবে না, শুধু একটাই থাকতে হবে। এক্স এর প্রত্যেকটি মানেরই একটি ওয়াই থাকতে হবে। এক্স এর সবগুলোর সাথে আপনার অন্যায় থাকতে হবে ওয়াই এর সব এর যে কোনো যেগুলোর ক্রমজোটের প্রথম উপাদান বা ডোমেন ভিন্ন ভিন্ন হবে। আচ্ছা, এই জিনিসগুলো আমি বললাম, এই জিনিসগুলো কি আমাদেরকে বোঝানোর পরেই। এবার আসেন স্লাইডে। আচ্ছা দেখেন, এখানে কয়েকটি অন্যয় বা রিলেশন দেওয়া আছে। আপনাকে বলতে হবে এই রিলেশন গুলোর মধ্যে কোনটি ফাংশন এবং কোনটি ফাংশন নয়, আপনার ওই যে সংজ্ঞাগুলোর আলোকে। তবে আপনি দেখবেন আমি কয়টা অন্যয় দিলাম, এখানে 6টা অন্যয় দিলাম। দেখেন আপনার 6টা অন্যয়ের আমি প্রথম উপাদানটাকে ডিনোট করলাম সন্তান হিসেবে, দ্বিতীয় উপাদানটাকে ডিনোট করলাম মা হিসেবে। এখন পৃথিবীতে কি হয়, মানে মায়ের সাথে একজন সন্তানের যে সম্পর্ক পৃথিবীতে আছে সে সম্বন্ধে কিন্তু আপনি এখানে কোনটি ফাংশন নয় সেটি বের করে ফেলতে পারবেন। আমি আবারও বলছি, মানে একটা ডিসক্লেমার এখানে দিয়ে রাখি, সেটা হচ্ছে আপনারা এটি যে আপনাকে এভাবেই বুঝতে হবে এরকম কোনো বিষয় না। অর্থাৎ সন্তান এবং মায়ের ব্যাপারটি আমরা শুধুমাত্র এই জন্যই আনলাম যাতে করে আপনার ব্যাপারটা বুঝতে পারেন, কিন্তু এটা কিন্তু কোনো বইয়ে লেখা নেই বা আপনি কোনো বই পাবেন না। কিন্তু আমরা এটা এমন এই কারণেই আনলাম যাতে আপনি ফাংশন কি বা ফাংশন কোনগুলো সে ব্যাপারটা সহজে বুঝতে পারেন। সেই কারণে আপনি দেখেন এখানে আমি এটাকে সন্তান হিসেবে করা হলো, এখানে মা হিসেবে ডিনোট করা হলো। এখানে দেখেন, তাহলে দেখেন সন্তান হচ্ছে এ, মা হচ্ছে বি, একটি সন্তান একটি মা, মায়ের একটা সন্তান থাকতেই পারে, স্বাভাবিক। এবার দেখেন সন্তান আছে কিন্তু তার কোনো মা নেই, পৃথিবী থেকে এমন কোনো সন্তান জন্ম নেওয়া সম্ভব যে তার কোনো আসলে সম্ভব না।
কারণ সন্তান জন্ম নিতে হলে তার মায়ের গর্ভে জন্ম নিতে হবে, বা মা ছাড়া সন্তান জন্ম নেওয়া সম্ভব না। তার মানে আমরা দেখলাম যে প্রথম উপাদানের জন্য যদি আমরা এটাকে ফাংশন হিসেবে বিবেচনা করতে পারলাম, কিন্তু দ্বিতীয় উপাদানের জন্য এই অন্য এটি আমাদের আসলে ফাংশন হবে না। কারণ সন্তান 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 আছে মা নাই, এরকম ঘটনা কখনো ঘটতে পারে না। আমাদেরকে দেখতে হবে তবে এই অন্যটি আমাদের ফাংশন নয়। এবার আসেন দ্বিতীয় অন্যের ক্ষেত্রে। দ্বিতীয় অন্যে প্রথম এই সন্তানের মা হচ্ছে ডি, মা হচ্ছে ই, অর্থাৎ একটি মায়ের একটি সন্তান। সি সন্তানের মা হচ্ছে এফ। এরপর জিটা খালি, অর্থাৎ জির সাথে কারো সম্পর্ক নেই, অর্থাৎ জি হচ্ছে এমন এক মহিলা যার কোনো সন্তান। তাহলে এরকম কি পৃথিবীতে সম্ভব যে কোনো মহিলা কিন্তু তার সন্তান নাই? অবশ্যই সম্ভব। কারণ মহিলা থাকতেই পারে, তিনি অবিবাহিত হন বা অবিবাহিত হন, তার সন্তান যখন হবে বা হবে না এটা স্বাভাবিক একটা ব্যাপার। সে কারণে মানে সন্তানবিহীন মহিলা থাকতেই পারে। সেজন্য আমরা সন্তান এই যে আমরা ফাংশনটি দেখছি, এটিকে আমরা ফাংশন হিসেবে বিবেচনা করতে পারবো, তবে এটি আমাদের ফাংশন। এর পরবর্তী যে অন্যটি আছে বা রিলেশনটি আছে সেটিকে আমরা দেখি। এখানে দেওয়া আছে একটি সন্তান দুইটি মা, একটি সন্তান দুইটি মা। আচ্ছা, আপনি খেয়াল করেন কোন একটা সন্তানের মা কি দুইটা থাকবে? স্বাভাবিক। আপনি দেখেন এটাকে আপনি ওভাবে বিবেচনা করবেন না, অর্থাৎ আপনি এমন ভাবে বিবেচনা করবেন যাতে করে আপনার স্বাভাবিকভাবে যে জিনিসটা আছে সেই জিনিসটা বলতে চেষ্টা করবেন। স্বপ্ন থাকতে পারে, অবশ্যই স্বপ্ন থাকতে পারে, কিন্তু তারপরে কি স্বপ্ন জিনিসটা কি আসলে রাখাটা এখানে আমাদের জন্য হবে না। তবে আপনি দেখলেন যে একটা সন্তান কিন্তু মা হচ্ছে, এরকম স্বাভাবিকভাবে পৃথিবীতে কোথাও সম্ভব না। তার মানে এটাও আমাদের ফাংশন না। এবার আসেন, এখানে একটি সন্তানের মা হচ্ছে এম, বি আরেকটি সন্তান, তার মা হচ্ছে এম। একটা মা দুইটা সন্তান, একটা মা দুইটা সন্তান থাকতেই পারে, তবে এটা সম্ভব। তার মানে এটাও হচ্ছে আমাদের কি একটা ফাংশন, আমাদের একটা ফাংশন। এরপর আসেন এখানে মা হচ্ছে একটি, সন্তান অনেকগুলো, চারটি সন্তান। একটি মায়ের 7টি সন্তান থাকতেই পারে, তবে এটা স্বাভাবিক। তার মানে এই অন্য এটিও কিন্তু আমাদের ফাংশন হবে, তবে এটাও ফাংশন। এবার দেখেন একটি সন্তান মা অনেকগুলো, তাহলে এটা কি সম্ভব? আমরা এটার ক্ষেত্রে দেখলাম যে এটা সম্ভব না, তার মানে এটাও সম্ভব না, তার মানে এটা কোনো ফাংশন নয়। তবে খুব সহজে আমরা সন্তান মা এইভাবে করে কোনটি ফাংশন এবং কোনটি ফাংশন নয় সেই জিনিসটা আমরা বের করে ফেলতে পারলাম। সরি। আচ্ছা, তবে আমাদের ফাংশন গেল। এরপর আমরা আমাদের নেক্সট স্লাইডে মুভ করি। ডোমেন ও রেঞ্জ। ডোমেন ও রেঞ্জ, ডোমেন হচ্ছে যে কিতাবী ভাষায় বলবে সেটা হচ্ছে আপনার কোন একটা অন্বয়ে প্রথম উপাদানগুলো দিয়ে যে সেটটা হয় সেটাকে বলা হচ্ছে ডোমেন। যেমন এখানে আমরা একটা অন্বয় দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে 1 2 2 2 3 2 4 5। এই অন্বয়টির প্রথম উপাদানগুলো নিয়ে যে সেটটা হবে, আমি যদি সেটাকে আপনার ফি সেট হিসেবে ডিনোট করি, তাহলে দেখেন এখানে প্রথম উপাদানগুলো নিয়ে যে সেটটা হবে 2 2 3 4, 2 2 3 4। এই সেটটা কিভাবে হবে? এই অন্যটার ডোমেন ও ফাংশনটার ডোমেন। আচ্ছা, একটা ফাংশন না হইতে পারে, সেটা নিয়ে সমস্যা নাই। এবার দেখেন যদি কিউ আর একটা সেট নেই, কিউ সেটটার ক্ষেত্রে যদি আমরা দেখি, কিউ সেটটা হবে আপনার অন্বয়ের বা রিলেশনের দ্বিতীয় যে উপাদানগুলো আছে, অর্থাৎ শেষ যে উপাদান যে ভুক্তিগুলো আছে সেগুলো নিয়ে যে সেটটা হবে সেটি হবে আপনার। তবে এটা হচ্ছে আপনার 1 2 2 5। হচ্ছে আমাদের ডোমেন। আর এটা হচ্ছে আমাদের রেঞ্জ।
আমরা দেখলাম ডোমেন কোনগুলো, রেঞ্জ কোনগুলো, সেগুলো আমরা দেখলাম। এবার একটু খেয়াল করেন, আরেকটু মানে ডিপলি একটু চিন্তা করেন, সেটা হচ্ছে আমরা ইতিপূর্বে কথা বলেছিলাম, ইতিপূর্বে যে কথাটি আমরা বলেছিলাম ফাংশনের ক্ষেত্রে, আমরা এই কথাটি দেখুন, খেয়াল করুন। আমরা বলছিলাম ক্রমজোড়ের প্রথম উপাদান বা ডোমেন ভিন্ন ভিন্ন হবে। একটি অন্য ভ্যারিয়েশনকে যদি ফাংশন হতেই হয়, তবে আমরা বললাম ক্রমজোড়ের প্রথম উপাদান বা ডোমেন ভিন্ন ভিন্ন হবে। এখন একটা ক্রমজোড় আমরা এখানে দেখলাম, এই ক্রমজোড়টার ক্ষেত্রে একটু খেয়াল করেন, দেখেন এই ক্রমজোড়টার সবগুলো উপাদান কি ভিন্ন? আপনি দেখেন এই উপাদান নাম্বার, এই উপাদানটা হচ্ছে 2, এই উপাদান 2। অর্থাৎ দেখেন, আপনি যদি ডোমেনের সেটটাতে একটু খেয়াল করেন, তাহলে দেখবেন ডোমেনের একটা জিনিস কিন্তু দুইবার আসছে, তো 2টা কিন্তু দুইবার আসছে। এরকম সম্পর্ক যেগুলোর ভিতর ডোমেনের আপনি যে একটা রিপিটিশন দেখতে পান, মানে একই সংখ্যা বা একই উপাদান দুইবার আসছে, সেই ধরনের সমন্বয়গুলোকে আমরা কিন্তু ফাংশন বলতে পারি না। এক্ষেত্রে আমরা এই বিষয়ে ক্লিয়ার হয়ে গেল যে আসলে ফাংশন বলতে কি বুঝবেন, ফাংশন কিভাবে বের করবেন অন্যয় থেকে, সেটাও আপনি এখান থেকে বুঝে গেলেন। এভাবেই কিন্তু আমরা ফাংশন বের করতে পারি এবং ডোমেনও আমরা এখানে দেখিয়ে দিব। এরপর আমরা পরবর্তী যে আলোচনা সেটিতে যাই। আমাদের আজকের দিনে সর্বশেষ আলোচনা সেটি হচ্ছে ফাংশনের রেখাচিত্র। আপনাদের বই এরকম একটা অঙ্ক দেওয়া আছে, আপনারা যদি একটু উদাহরণ দিয়ে চান খেয়াল করবেন। আপনাদের বই যে অঙ্কটা এখানে দেওয়া আছে ফাংশনের রেখাচিত্রের জন্য, সেটি হচ্ছে আমরা দেখলাম এখানে উদাহরণ নাম্বার 22, উদাহরণ 22 যেটি বলা হচ্ছে একটি ফাংশন দেওয়া আছে, সেই ফাংশনটি হচ্ছে আপনার y equals to 2x, এটি দেওয়া আছে। এইটার আমাকে ফাংশন বের করতে বলছে। এখন এই অনুযায়ী ফাংশন বের করার জন্য আপনাদের কি করতে হবে সেটা একটু খেয়াল করেন। এই ফাংশনটি রেখাচিত্র অঙ্কন করতে হবে। এটাকে আপনার রেঞ্জ দেওয়া হয়েছে -3 থেকে +3 হচ্ছে এরকম, -3 is less or equal to x less or equal to 3। অর্থাৎ -3 থেকে +3 এর মধ্যে যে উপাদান বা যে ভুক্তিগুলো আছে -3 সহ এবং +3 সহ, সেই ভুক্তিগুলো নিয়ে আপনি একটা ফাংশনের এই ফাংশনটি y = 2x ফাংশনটি রেখাচিত্র আঁকবেন। এটা কই গেল? 2x ফাংশনটি আপনি রেখাচিত্র আঁকবেন। সেটার জন্য আমি একটা স্লাইড নিচ্ছি। আচ্ছা, আমরা এখানে আরো একটি স্লাইড নিই।
আচ্ছা, এখানেও যদি আমরা নিই তাহলে দেখেন যদি আমি -3 নিব আমি, না সরি, আমি আসলে এখানে এক্স নিব আগে, এক্স নিলাম, নিচে নিলাম ওয়াই। দেখেন এখানে যদি আমি -3 নিই, নিচে হবে কত, -3 নিব, -3 2 গুণ কত, -6, -6 নিব, -6 নিব। কারণ এখানে আপনার যেটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আপনার y ইকুয়ালস টু 2x, যে আমরা এখানে দেখলাম সেটা হচ্ছে y ইকুয়ালস টু 2x, এটা y ইকুয়ালস টু 2, তার মানে x যত হবে তার 2 গুণ হবে y, সে কারণে আমরা -3 হবে, -3 2 গুণ হচ্ছে -6। এরপর আমরা যদি -2 নেই, -2 নিলাম, -2 এর 2 গুণ হচ্ছে -4, -4। এরপরে যদি আমি নিই -1 নিই, -1 নিলাম, -1 এর 2 গুণ হচ্ছে -2, -2। এর পরবর্তী ভুক্তি আপনি দেখেন, আমি যদি 0 নেই, তবে আমি যদি 0 নেই, 0 নিলাম, তাহলে দেখেন এটা নিচে ভুক্তিটাও কিন্তু 0 হবে, ওয়াইটাও এর করেসপন্ডিং ওয়াইটাও 0 হবে। এরপর যদি আপনি 1 নেন, তবে নিচে 2, কারণ 1 এর 2 গুণ হচ্ছে 2। যদি আপনি 2 নেন, 2 নিলাম, তাহলে 2 এর 2 গুণ হবে 3, সরি 4, 4 নিলাম আমি। এরপর যদি আপনি 3 নেন, 3 নিলেন, 2 গুণ হবে আপনার 6। তাহলে আমরা এটা দেখলাম কি খুব সুন্দরভাবে আমরা এটা নিলাম। এবার আপনি কিন্তু খুব সহজেই এই বিন্দুগুলো বসিয়ে দিতে পারেন। এই বিন্দুগুলো কোথায় বসাবেন? গ্রাফ পেপারে বসাবেন। যেমন আমি যদি এই বিন্দুটার কথা খেয়াল করি, এই বিন্দুটা, এটা হচ্ছে আপনার -3, এক্স এর মানটা হচ্ছে -3, ওয়াই এর মানটা হচ্ছে -2, -3 -2 বিন্দু। এটা হচ্ছে -3 এটা হচ্ছে -3 1 2 3, -3 বিন্দু। আচ্ছা, এটাকে এভাবে দিও, এভাবে করে এটা দেখেন, এটা হচ্ছে -2 -2 বিন্দু, -1 -1 বিন্দু, এটা হচ্ছে 0 0 বিন্দু, এটা হচ্ছে 1 1 বিন্দু, এটা হচ্ছে 2 2 বিন্দু, এটা হচ্ছে 3 3 বিন্দু। তো এভাবে করে কিন্তু আপনি যদি এগুলো বসাই দেন, তাহলে কিন্তু আপনার আসলে এটা হয়ে গেল। আচ্ছা, আমি এখানে কেন জানি মনে হচ্ছে এটা জিনিসটা ভুল হয়েছে। আমি যদি এর মানটা -3 বসাই, তাহলে আমরা এখানে -6 থাকার কথা, তার মানে এটা আরো নিচে থাকার। ও আচ্ছা, ও ঠিক আছে, এটাকে আমি এক ঘরকে এক না ধরে আমি হচ্ছে আপনার হরাইজন্টাল যেগুলো আছে সেগুলোকে আমি কি ধরলাম, এক ঘর করে ধরলাম, আর যেগুলো ভার্টিক্যালি আছে সেগুলোকে আমি এক ঘরকে 2 একক হিসেবে ধরলাম। এক ঘরকে 2 একক হিসেবে ধরার কারণে এখানে যদিও 3টা আছে, 3 দুগুণে 6, 6 চলে আসছে, এটা তাহলে ঠিক আছে। এখানেও আপনার -2 -4, এটা মত -2 বিন্দু না, এটা হচ্ছে -4 বিন্দু। একইভাবে এটা হচ্ছে -2 বিন্দু, এটা 0 বিন্দু, +2 বিন্দু, +4 বিন্দু, এটা +6 বিন্দু। আচ্ছা, এভাবে করে আপনি কিন্তু খুব সহজেই ফাংশনের রেখাচিত্র আঁকতে পারবেন। প্রকাশ পদ্ধতি জানলাম, তারপর আমরা সেট সম্পর্কে আলোচনা করবো, অনেকগুলো আলোচনা। তারপর জ্ঞান চিত্র সম্পর্কে সেট 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 জানলাম। তারপর ফাংশন জানলাম, অন্য জানলাম, ফাংশন জানলাম, এবং ফাংশনের কোনটি ফাংশন এবং কোনটি ফাংশন নয় সেটি আমরা আইডেন্টিফাই করা শিখলাম। এবং সর্বশেষ আমরা ডোমেনের শিখলাম, এবং সর্বশেষে আমরা ফাংশনের রেখাচিত্র কিভাবে আঁকতে হয় সেটিও শিখে গেলাম। তাহলে এভাবে করে কিন্তু আপনি ফাংশনটি রেখাচিত্র আঁকতে পারেন। আচ্ছা, আমাদের আজকের আলোচনা তাহলে এখানে শেষ হবে। আশা করি যারা এতক্ষণ আমার সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ। ভবিষ্যতে বা পরবর্তীতে অন্য কোনো আপনাদের সাথে আবার দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন। আহ